বিজ্ঞান বিভাগের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এমডিএম জুলজি সলিউশনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এমডি মাহমুদ তোমাদেরকে আজকে আবারও নতুন একটি বিষয়ে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে পৃথিবীর বিভিন্ন ধরনের প্রাণী দেখা যাচ্ছে। পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী বৈচিত্র্য রয়েছে। এদেরকে চিনতে হলে, জানতে হলে শ্রেণীবিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় 1-এর প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস নিয়েই আলোচনা করছিলাম। আজকে শ্রেণীবিন্যাসের আর কয়েকটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আলোচনা করব। আজকে শ্রেণীবিন্যাসের গুরুত্বপূর্ণ যে পর্বগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে রয়েছে নেমাটোডা, মোলাস্কা এবং অ্যানিলিডা। স্নেহের শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের শিখন ফল হবে নেমাটোডা, মোলাস্কা এবং অ্যানিলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য উদাহরণসহ তোমরা বলতে এবং লিখতে পারবে। এটি আজ আমার 13 নম্বর ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আসো দেখে নিই আমরা নেমাটোডা শব্দের অর্থ কী। এটি গ্রিক নেমাটোস থেকে এসেছে, যার অর্থ হলো থ্রেড বা সুতা। এরা সমুদ্র, মিঠা পানিতে, মেরু অঞ্চল, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, পাহাড়ের চূড়া থেকে গভীর সমুদ্র পর্যন্ত সর্বত্রই বিরাজমান। এবং এই নেমাটোড দ্বারা মানুষ যেমন আক্রান্ত হয়ে থাকে, তেমনি গৃহপালিত সহ অন্যান্য পশু পাখিরাও আক্রান্ত হয়ে থাকে। কাজেই আমরা এদের বৈশিষ্ট্যগুলো যদি জানতে পারি এবং চিনতে পারি, তাহলে এদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। স্নেহের শিক্ষার্থীরা, ডান পাশে একটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা। এটি তোমার গোলকৃমি বা কেঁচোকৃমি নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম হলো অ্যাসক্যারিস লুমব্রিকয়েডিস। এই প্রাণীটির বৈশিষ্ট্য, বিশেষ করে এটি তোমার অ্যানিলিডা অ্যানিলিডা নয়, নেমাটোডা পর্বের একটি প্রাণী। এই নেমাটোডা পর্বের একটি প্রাণী এখানে যে তোমরা দেখতে পাচ্ছ, এর প্রধান বৈশিষ্ট্য এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং সত্যিকার খণ্ডায়ন অনুপস্থিত, অর্থাৎ এদের দেহের মধ্যে কোনো খণ্ডায়িত অবস্থায় নেই। এদের দেহ নলাকার। সাধারণত এরা যদি আমরা এই দেখো মাথাটা উপরে এবং এই পিছনের অংশ, পশ্চাৎ অংশ পিছনে রেখে দিই, তাহলে সোজা হয়ে যাবে এবং এবং এরা নলাকার থাকবে। দেহের ভিতরে পরিপাক নালী থাকবে অত্যন্ত সরল এবং উভয় প্রান্ত দেখো ক্রমাগতভাবে শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ সুতার মতো হয়ে গিয়েছে। এর বৈজ্ঞানিক নাম হলো অ্যাসক্যারিস লুমব্রিকয়েডিস। এবং নিচে দেখো মেল এবং ফিমেলের দুইটি চিত্র দেখা যাচ্ছে। ফিমেলের আকার বেশ বড় এবং মেলের আকার বেশ ছোট। প্রিয় শিক্ষার্থীরা, এদের গহ্বর অপ্রকৃত বা সুডোসিলম ধরনের, অর্থাৎ এদের যে মেজোডার্ম, এই মেজোডার্মের ভিতরে কোনো ফাঁকা গহ্বর সৃষ্টি হয় না, অর্থাৎ এদের যে সিলম থাকে এটি ভুয়া বা অপ্রকৃত বা মেকি, এই জন্য এদেরকে সুডোসিলম বলা হয়। এরা বেশিরভাগ ক্ষেত্রেই একলিঙ্গী, তবে এদের মধ্যে যৌন দৃঢ়তাও দেখতে পাওয়া যায়। এদের একই প্রাণীতে পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গও দেখতে পাওয়া যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এদের দেহপ্রাচীরের শুধু অনুদৈর্ঘ্য পেশী তন্তু থাকে, অর্থাৎ সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত লম্বা লম্বা তোমার পেশিতন্তু থাকে, কিন্তু গোলাকার পেশি থাকে না। এবং এদের পশ্চিক নালী সম্পূর্ণ, একটি সোজা টিউবের এক প্রান্তে মুখ এবং অন্য প্রান্তে পায়ু থাকে। এদের পশ্চিক নালী কিন্তু, প্রিয় শিক্ষার্থীরা, বেশি একটা জটিল নয়। দেখো এখানে, এই যে দেখো মানুষের চোখ দেখা যাচ্ছে এবং চোখের ভিতরে দেখো এখানে এখানে একটি কৃমি দেখা যাচ্ছে। এই কৃমিকে বলা হচ্ছে আই ওয়ার্ম বা লোয়া লোয়া। এবং আগে যে চিত্রটি দেখিয়েছি সেটি হলো অ্যাসক্যারিস লুমব্রিকয়েডিস। এবং আরেকটি চিত্র রয়েছে, দেখো এটি হলো উইশেরিয়া ব্যানক্রফটি। এটি ফাইলেরিয়া রোগ সৃষ্টি করে। তোমরা প্রায় দেখে থাকবে অনেক মানুষের পা বেশ ফুলে যায়, একে বলা হয় হস্তিপতি রোগ। সাধারণত এই উইশেরিয়া ব্যানক্রফটি এগুলো আমাদের রক্তনালীতে ঢুকে লসিকা নালীগুলোকে বন্ধ করে দেয় এবং এরকম হস্তিপতি রোগ সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই পারছো তোমরা তাহলে এই নেমাটোডা পর্বে প্রাণীদের অর্থনৈতিক গুরুত্ব কত বেশি এবং মেডিকেল ইম্পর্টেন্স তাদের অনেক বেশি। কাজে এদের সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। এরপর রয়েছে দেখো মোলাস্কা পর্ব। মোলাস্কা শব্দটি ল্যাটিন মোলাস্কাস থেকে এসছে, যার অর্থ হলো কোমল বা নরম, সফট। ক্যারলাস লিনিয়াস সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করলেন এবং মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের মধ্যে ঝিনুক, শামুক, অক্টোপাস,
সেপিয়া, ললিগো ইত্যাদি সুপরিচিত। এরা অমেরুদণ্ডী প্রাণী এবং একেবারে সরল জীব থেকে অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অত্যন্ত জটিল এবং আকৃতিগতভাবে প্রায় আণুবীক্ষণিক থেকে দৈত্যাকার স্কুইড এদের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই পর্বের প্রাণীগুলি খুব ছোট থেকে শুরু করে একদম দৈত্যাকার স্কুইড পর্যন্ত রয়েছে এবং এই পর্বের প্রজাতির সংখ্যা হলো 85,000, যার মধ্যে জীবিত রয়েছে 35,000 এবং বাকিগুলো অবলুপ্ত হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখে নিই তাদের বৈশিষ্ট্যগুলো। দেখো, জলজ প্রাণী এরা এবং অধিকাংশই সমুদ্রের লবণাক্ত প্রাণীতে থাকে, তবে কিছু কিছু প্রজাতি স্বাদু পানিতে থাকে এবং কিছু স্থলজ এবং গর্তাশ্রয়ী অর্থাৎ গর্তে বসবাস করে থাকে। এদের দেহ নরম, মাংসল অখণ্ডিত এবং ত্রিস্তরী। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো, নরম তোমরা বুঝো, মাংসল বুঝো, অখণ্ডায়িত বুঝো, মানে খণ্ডায়িত নয়, এবং ত্রিস্তরী অর্থাৎ এদের ভ্রূণাবস্থায় এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মাঝে মেজোডার্ম থাকবে। এই তিনটা স্তর থাকবে, এই জন্য এরা ত্রিস্তরী প্রাণী এবং এদেরকে আমরা কিন্তু দ্বিপার্শ্বীয়ভাবে সমান দুই ভাগে ভাগ করতে পারি। এদের পাতলা মেন্টল নামক পাতলা আবরণ থাকবে এবং এই আবরণ দ্বারা সারা দেহটা আবৃত করা থাকবে এবং মেন্টল কর্তৃক খোলক গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এখানে একটি ঝিনুকের এখানে যদি তোমরা ঝিনুক বের করে দাও, এই যে একটা পাতলা পর্দার মতো দেখা যাচ্ছে, এই পর্দাটিকে বলা হয় মেন্টল। তোমরা আবার কারসারের দিকে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। এবং এই মেন্টল থেকে যে রসটা নিঃসৃত হয় ক্যালসিয়াম কার্বনেট, সেটা দ্বারাই এদের এই খোলটা তৈরি হবে। এদের দেহ গহ্বর খুব সংক্ষিপ্ত বা ছোট থাকবে এবং হিমোসিলে পরিণত হয়েছে। অর্থাৎ এদের দেহ গহ্বরের ভিতরে যে হিমোলিম্ফ থাকবে, সেই হিমোলিম্ফ যেখানে যে গহ্বরের মধ্যে থাকে তাকে বলা হচ্ছে হিমোসিল। দেহের অঙ্কীয় দেশ বেশ মোটা থাকবে, মোটা চামড়া প্রশস্ত হয়ে, দেখো এদের দেহের এই যে এটা হলো সম্মুখভাগ, এটা হলো অঙ্কীয় দিক এবং অঙ্কীয় দিক এই দেখো মোটা প্রশস্ত হয়ে মাংসল পিণ্ডে বা এই যে পদে রূপান্তরিত হয়েছে, এটা হলো তাদের অনেকটা পায়ের মতো কাজ করবে। মুখ বিবরে কাইটেনের মতো একটি রেতির জিহ্বা থাকবে বা রেডুলা থাকবে। এদের মুখের ভিতরে যদি আমরা অভ্যন্তরে দেখি তাহলে আমরা এই ধরনের রেডুলাও দেখতে পাবো, খাস খাস কাটা থাকবে এবং এগুলো খাদ্য ছোট ছোট কণায় পরিণত করতে সাহায্য করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে শামুকও দেখানো হয়েছে। দেখো, শামুকের উপরের শক্ত আবরণ এবং এই আবরণের ভিতরে মেন্টল আবরণ রয়েছে। এদের ফুলকা বা ফুসফুস উভয় অংশ অথবা মেন্টল দ্বারা এদের শ্বসন কার্য সম্পন্ন হয়। অর্থাৎ ফুলকাও থাকতে পারে, ফুসফুসও থাকতে পারে, যেহেতু এরা স্থলে এবং জল উভয় জায়গায় থাকে, কাজেই ফুলকা এবং ফুসফুস উভয়ই থাকতে পারে অথবা মেন্টলের সাহায্যে তারা শ্বাসকার্য চালায়। এরা একলিঙ্গী হতে পারে এবং কিছু কিছু সংখ্যক প্রাণী আছে যারা উভয়লিঙ্গী, অর্থাৎ একই প্রাণীর মধ্যে স্ত্রীয়াঙ্গ এবং পুরুষাঙ্গ থাকবে। এদের বহির্নিষেক এবং অন্তর্নিষেক ঘটে থাকে। দেখো, বহির্নিষেক হলো যখন পুরুষ এবং স্ত্রী প্রাণী একই জায়গায় ডিম এবং শুক্রাণু ত্যাগ করে, এটা হলো বহির্নিষেক। কিন্তু তাদের যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস সম্পন্ন হয়ে তাদের শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন সেটা হলো অন্তর্নিষেক। তাহলে আমরা বহির্নিষেক এবং অন্তর্নিষেকও মোটামুটি বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, বহির্নিষেক আবার একটু খেয়াল করো, এটি হলো প্রথমে এই যে মাছের মতো আগে ডিম পেড়ে দিবে আর পুরুষ প্রাণী এসে সেই ডিমের উপরে শুক্রাণু ছেড়ে দেবে, এটা হলো বহির্নিষেক। এদের অর্ধমুক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায় এবং হৃৎপিণ্ড পৃষ্ঠদেশে অবস্থিত। এদের হৃৎপিণ্ড পৃষ্ঠদেশে থাকে। উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব অক্টোপাস, ম্যাক্রোপাস। এটা চিত্রটি দেখেছো, প্রথম চিত্রটি। তারপর দেখো রয়েছে পাইলা গ্লোবোসা, এটি হলো আপেল শামুক, যেটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং আগের চিত্রে তোমরা ল্যামিলিডেন্স মার্জিনালিস দেখেছো, অর্থাৎ ঝিনুক দেখেছো। এই ল্যামিলিডেন্স মার্জিনালিস খুব ইম্পর্টেন্ট একটা প্রাণী, কারণ এখান থেকে আমরা মুক্তা পেয়ে থাকি, অত্যন্ত মূল্যবান মুক্তা, যা বিদেশে রপ্তানি করে আমরা অনেক টাকা উপার্জন করতে পারি। এরপর প্রিয় শিক্ষার্থীরা রয়েছে অ্যানিলিডা পর্ব। 1809 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যামার্ক উন্নত খণ্ডায়িত প্রাণীদের অ্যানিলিডা অন্তর্ভুক্ত করেন। ল্যাটিন অ্যানুলাস অথবা অ্যানিলাস এর অর্থ হলো লিটল রিং, ছোট রিং, এবং ইরোস মানে হলো বিভিন্ন ফর্ম বা রূপ। কাজেই আমরা যদি চিত্রটি দেখি তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই যে ছোট ছোট খণ্ডায়িত রিংয়ের মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যানুলাস।
অসংখ্য ছোট ছোট রিংয়ের মতো খণ্ড নিয়ে গঠিত। এদের দেহ সাধারণত লম্বাকার থাকবে। এদেরকে সমান 2 ভাগে আমরা ভাগ করতে পারি, দ্বিপার্শ্বীয় প্রতিসম, এবং এই রিংগুলো পরপর সাজানো থাকে, সাজিয়ে এই প্রাণীটা দেহ গঠন করে। এদের দেহে প্রকৃত সিলোম বিদ্যমান। সিলোম মানে আগেই জানো ফাঁকা গহ্বর, অর্থাৎ তাদের এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেজোডার্ম। এই মেজোডার্ম এর ভিতরেই যখন কোনো ফাঁকা স্থান তৈরি হয় তখন তাকে আমরা বলবো সিলোম। দেহ ত্বক কাইটিন বিহীন থাকবে, অর্থাৎ এর বাহিরে শক্ত কোনো আবরণ থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, কাইটিন একটি রাসায়নিক পদার্থের নাম। এই যে আমাদের নখ, আমাদের চুল, এগুলি কাইটিন নামক পদার্থ দিয়ে তৈরি। তাহলে এদের দেহের বাহিরে কোনো কাইটিন থাকবে না এবং দেহটা খুব সফট থাকবে বা নমনীয় থাকবে। এদের দেহের বাহিরে আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে ছোট ছোট সিটা দেখতে পাবো বা প্যারাপোডিয়া দেখতে পাবো, যা তাদের চলনে সাহায্য করে। এদের রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। এই নেফ্রিডিয়ার সাহায্যে তারা রেচন কার্য সংগঠিত করে থাকে এবং এদের পৌষ্টিক নালীও নলাকার, অর্থাৎ সামনে দিক দিয়ে তারা খাদ্য গ্রহণ করবে এবং একদম সোজা নলের আকার, এবং পায়ু তাদের পিছনে অবস্থিত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে চাই তার আগে একটু দেখি এদের রক্ত সংবন্ধনটা হলো বদ্ধ প্রকৃতির, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে তারপরে এদের ধমনী শিরা হয়ে আবার পুনরায় রক্ত হৃৎপিণ্ডে চলে আসবে এবং বিভিন্ন কোষে বিভিন্ন কোষে রক্তগুলো সরবরাহ করবে এবং সেখান থেকে আবার পুনরায় ফেরত আসবে। এই জন্য এটা বদ্ধ প্রকৃতির এবং রক্তের বর্ণ হলো লাল ধরনের এবং পরোক্ষ পরিস্ফুটনের ক্ষেত্রে মুক্ত সন্তরণক্ষম ট্রোকোফোর নামক লার্ভার বিকাশ ঘটে। এদের লার্ভার নাম হলো ট্রোকোফোর লার্ভা। এরা সাঁতার কাটতে পারে, অর্থাৎ সন্তরণক্ষম। উভলিঙ্গ সদস্যদের ক্ষেত্রে প্রত্যক্ষ পরিস্ফুরণ ঘটে থাকে, যারা উভলিঙ্গ প্রাণী, অর্থাৎ একই প্রাণীতে উভয় ধরনের লিঙ্গ থাকে। আবার কিছু ক্ষেত্রে অযৌন জননও এদের মধ্যে সংঘটিত হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরে যে চিত্র দেখতে পাচ্ছি এটি হলো বাংলা যোগ বলা হয়, হিরুরো মেডিসিনালিস। এটি খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল সায়েন্সে। এর দেহ থেকে বিভিন্ন ঔষধ তৈরি করা হয়ে থাকে। তারপর নিচে দেখো মেটাফায়ারপোস্থুমা, এটা কৃষকের বন্ধু বলা হয় একে। কেঁচো সার বা জৈব সার তৈরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, জমির উর্বরতা বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই 3টি পর্ব সম্পর্কে আমরা জানলাম। আমরা যদি আরও জানতে চাই তাহলে এই বইগুলোকে আমরা ফলো করতে পারি। এছাড়া তোমরা আমার আগের ক্লাসগুলো দেখতে চাও যদি, তাহলে আমার উপরে ডান পাশে আই বাটনে ক্লিক করবে, তাহলে আগের ক্লাসগুলো পেয়ে যাবে এবং আমার নতুন নতুন ক্লাসগুলো পেতে হলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন নতুন ক্লাসগুলো খুব দ্রুত পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, সাথে থাকার জন্য তোমাদের সকলকে